স্নেহের শিক্ষার্থী, তোমরা ভালো আছো সবাই? আজকে আমরা শিখব নবম শ্রেণীর উচ্চতর গণিত এর তৃতীয় অধ্যায়ের জ্যামিতি সম্পর্কে। তো জ্যামিতি তৃতীয় অধ্যায়ের মধ্যে যে জ্যামিতিগুলো আছে, এইখানে 12টি উপপাদ্য আছে তোমাদের বইয়ের মধ্যে। 12টি উপপাদ্যের মধ্যে উপপাদ্য 1 হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, উপপাদ্য 2 হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। তো এই দুইটি উপপাদ্য তোমরা ক্লাস 8-এই শিখে আসছো, প্রত্যেকেরই এগুলো জানা আছে। এই জন্য আজকে আমরা শিখব উপপাদ্য 3। তো উপপাদ্য 3-এর মধ্যে যেই যা প্রমাণ করতে হবে, এটার সাধারণ নির্বাচন যদি আমরা দেখি, এখানে খেয়াল করো লেখা আছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এটা প্রমাণ করতে হবে। তো এটা সাধারণ নির্বাচনটা একটু বড়, এতে সমস্যা নাই। আমরা যখন বুঝবো দেখবো যে এটা বড় হওয়াতে কোনো প্রবলেম নাই, প্রত্যেকটা জিনিস যখন ডিটেলস জানবো। আর প্রমাণটা কিন্তু আসলে খুবই ছোট, প্রশ্নটা বড় কিন্তু প্রমাণটা অনেক ছোট। তো এটাকে প্রমাণ করার আগে আমাদের নতুন একটা যে বিষয় আসছে লম্ব অভিক্ষেপ। এই লম্ব অভিক্ষেপ দ্বারা কি বোঝানো হয়েছে এই জায়গাটা আমরা একটু ডিটেলস কথা বলে নিই, কারণ প্রমাণ করার ক্ষেত্রে এই লম্ব অভিক্ষেপের বিষয়টা আসবে। লম্ব অভিক্ষেপ বিষয়টা ব্যাখ্যা করেই প্রমাণ করতে হবে। তো লম্ব অভিক্ষেপ কি, এটা নিয়ে একটু আমরা ক্লিয়ার হই। লম্ব অভিক্ষেপ হচ্ছে একটি সরলরেখার কথা যদি আমরা চিন্তা করি, যে একটি সরলরেখা এক্স ওয়াই, একটি সরলরেখা যদি আমরা আঁকি এক্স ওয়াই, একটি সরলরেখা। এই সরলরেখার উপর কোনো বিন্দু থেকে যদি লম্ব অভিক্ষেপ আঁকা হয়, অর্থাৎ বাইরে মনে করো একটা বিন্দু আছে, এটা পি বিন্দু। এই পি বিন্দু থেকে যদি আমরা এক্স ওয়াই এর উপরে একটা লম্ব আঁকি, এটা যে লম্ব আঁকলাম আমরা, এই লম্বটার নাম হচ্ছে পি পি প্রাইম। তাহলে পি বিন্দুর লম্ব অভিক্ষেপ হবে শুধু পি প্রাইম। অর্থাৎ লম্ব আঁকার পর লম্ব বিন্দুটা, লম্বটার যে পাদবিন্দু পা, ওই পাদবিন্দুটাই হচ্ছে আগের বিন্দুর লম্ব অভিক্ষেপ। ক্লিয়ার বিষয়টা? আর যদি আগে থেকে কোনো একটি রেখাংশ থাকে, এরকম তির্যকভাবে একটি রেখাংশ আছে, এটা এ বি একটি রেখাংশ, এটা তির্যকভাবে আছে অন্য একটি সরলরেখার উপরে। তাহলে এ বিন্দু থেকে এবং বি বিন্দু থেকে যদি দুইটা আমরা লম্ব আঁকি এক্স ওয়াইয়ের উপরে, অর্থাৎ এ বি রেখাংশের প্রান্তবিন্দু, এ হচ্ছে একটা প্রান্তবিন্দু, এটা আরেকটা প্রান্তবিন্দু, এই দুইটি প্রান্তবিন্দু দিয়ে আমরা এখানে দুইটি লম্ব আঁকব। এই লম্বটা যদি এই জায়গায় যদি আমরা নাম দেই এ প্রাইম, এখানে নাম দিলাম বি প্রাইম, তাহলে পরবর্তীতে যেই দুইটি লম্ব আমরা আঁকলাম, ওই দুইটি লম্বের পাদবিন্দুর দূরত্ব, অর্থাৎ এ প্রাইম বি প্রাইম, এই অংশটুকু, এই জায়গাটুকুই হচ্ছে এ বি এর লম্ব অভিক্ষেপ। আর যদি তির্যকভাবে না থাইকা, রেখাংশটা তির্যকভাবে না থাইকা সমান্তরালভাবে থাকে, যে আরেকটা রেখাংশ হচ্ছে ডিই, এই ডিই রেখাংশটা এক্স ওয়াইয়ের সাথে সমান্তরালভাবে আছে, তাহলেও এর লম্ব অভিক্ষেপ আঁকা যায় একই রকম। এবার ডিই রেখাংশের ডি বিন্দু এবং ই বিন্দু, এই দুইটি বিন্দু থেকে লম্ব আঁকবো, নাম দিলাম ডি প্রাইম ই প্রাইম। তাহলে
ডি প্রাইম ই প্রাইম এই অংশটুকু হবে ডিই এর লম্ব অভিক্ষেপ। এক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে, যেহেতু রেখাংশটা আগে থেকেই সমান্তরাল ছিল, তাই তাদের লম্ব অভিক্ষেপের দূরত্ব আর আগের রেখাংশের দূরত্ব সমানই থাকবে, কারণ এটা তো সমান্তরালভাবে আছে। তাহলে যদি রেখাটা আগে থেকেই সমান্তরাল থাকে তাহলে তার লম্ব অভিক্ষেপের দূরত্ব তার আগের দূরত্বের সমান। আর যদি রেখাটা তির্যকভাবে থাকে সেই ক্ষেত্রে তার লম্ব অভিক্ষেপের দূরত্বটা আগের রেখাংশ থেকে কম হবে। আর যদি আগে থেকে কোনো একটি রেখাংশ আমরা জিএস দেই, এই রেখাংশটা এক্স ওয়াই যে রেখাংশ, নিচের যে রেখাংশ তার সাথে খাড়াভাবে আছে, লম্বভাবে আছে, তাহলে এটারও লম্ব অভিক্ষেপ হইতে পারে। এই লম্ব অভিক্ষেপটাও আসলে বিন্দু, কারণ এখানে জি এস যে রেখাংশ, এই জি এর থেকে যদি আমরা লম্ব আঁকি এস এর মধ্যে আসবে, এস থেকে যদি আমরা লম্ব আঁকি এস বিন্দুতে আসবে। তাহলে জি এবং এস তাদের যেই দুইটা লম্ব আঁকা হলো, ওই দুইটা লম্বের পাদবিন্দুর তো আর কোনো দূরত্ব নাই, সেটা ওই বিন্দুর মধ্যেই আছে, এই জন্য এই ক্ষেত্রেও বিন্দু। এই চারটা লম্ব অভিক্ষেপ নিয়ে এই চারটা কথা আছে, এগুলো অবজেক্টিভে আসে, পরীক্ষায় আসে, বিশেষ করে অবজেক্টিভে আসে ওইভাবে। আর আমাদের এটা প্রমাণ করতে গেলেও এই বিষয়গুলো লাগবে। তো আবারও একটু আমরা ক্লিয়ার হয়ে নেই, যদি বিন্দু থেকে লম্ব অভিক্ষেপ আঁকা হয় তাহলে বিন্দুই পাওয়া যায়, বিন্দুই লম্ব অভিক্ষেপ। যদি লম্বভাবে অবস্থিত রেখাংশের লম্ব অভিক্ষেপ আঁকা হয় তাহলেও বিন্দু পাওয়া যায়। যদি তির্যকভাবে অবস্থিত কোনো রেখাংশের লম্ব অভিক্ষেপ আঁকা হয় তাহলে ওই লম্ব দুইটার দূরত্বই হচ্ছে লম্ব অভিক্ষেপ। আর সমান্তরালভাবে অবস্থিত কোনো রেখাংশের লম্ব অভিক্ষেপ যদি আঁকা হয় সেই ক্ষেত্রে সমান্তরাল বাহুটার সমানই লম্ব অভিক্ষেপ পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, এই ক্ষেত্রে এই প্রমাণের ক্ষেত্রে আমাদের এইরকম লম্ব অভিক্ষেপের, এই যে সেকেন্ড যেটা আমরা আঁকলাম, এই লম্ব অভিক্ষেপের বিষয়টা আসবে একটু পরেই। তো এখানে আমরা আরেকটু বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম তার লম্ব অভিক্ষেপ ঠিক আছে, কিন্তু এ থেকে যদি আমরা সমান্তরাল করে একটা রেখাংশ টানি, এটার নাম দিলাম সি, তাহলে এই ক্ষেত্রে এসি এর দূরত্ব যা এ প্রাইম বি প্রাইম এটার দূরত্ব তাই। এসি এর দূরত্ব আর এ প্রাইম বি প্রাইম এই দুইটার দূরত্ব সমান, এই জন্য আমরা লম্ব অভিক্ষেপ এ প্রাইম বি প্রাইম যেমন বলতে পারি, আবার এসি কেও এই ক্ষেত্রে লম্ব অভিক্ষেপ বলতে পারবো। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আমরা আসি আমাদের যেই উপপাদ্য যা প্রমাণ করতে হবে মূল উপপাদ্য তার মধ্যে। তো মূল উপপাদ্যটা তোমরা খেয়াল করেছ, এক্ষেত্রে যাকে যেই ধরনের ত্রিভুজ নিয়ে কথা বলা আছে সেটা হচ্ছে একটি স্থূলকোণী ত্রিভুজ নিয়ে কথা বলা আছে। তো স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে সেটা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, আমরা সবাই জানি যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, অর্থাৎ একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণী ত্রিভুজ নিয়েই প্রথমে আমাদের কাজটা শুরু করতে হবে। আর পিথাগোরাসের উপপাদ্যগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে, তাহলে প্রথমেই সমকোণী ত্রিভুজ নিয়ে পিথাগোরাসের উপপাদ্যের কাজ। আর এই ক্ষেত্রে উপপাদ্য 3 যেটা, সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ নিয়ে কথা। তাহলে আমরা প্রথমে একটা স্থূলকোণী ত্রিভুজ এঁকে ফেলি। স্থূলকোণী ত্রিভুজ আঁকা খুবই সহজ। একটা ত্রিভুজ আঁকবো যার একটা কোণ হচ্ছে স্থূলকোণ। এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, যার এই কোণটা আমরা দেখতে পাচ্ছি এটা এক সমকোণ থেকে বড়, অর্থাৎ 90 ডিগ্রি থেকে এই কোণটা বড় আছে, তাই এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ। ক্লিয়ার? এই ত্রিভুজের যা প্রমাণ করতে বলছে সেটা আমরা একটু ভালো করে খেয়াল করি।
স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে স্থূল কোণ হচ্ছে সি, তার বিপরীত বাহু হচ্ছে এবি। এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কথা বলা আছে। তো এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র যদি আমরা বলি সেটা হচ্ছে এবি স্কোয়ার। এবি স্কোয়ারের মান যা হবে বাকি তথ্যগুলোর সবগুলো যোগ করলে ওই ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে এবি স্কোয়ারের সমান। তাহলে বাকি তথ্যগুলো কি বলছে? স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর যে দুইটা বাহু আছে, অপর দুইটা বাহু একটা হচ্ছে এসি স্কোয়ার আর একটা হচ্ছে বিসি স্কোয়ার, অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের আছে। এই দুইটার সমান না আরও আছে, সেই ক্ষেত্রে ওই দুই বাহুর যে কোনো এক বাহুকে নিব। তাহলে এসি আর বিসি এর মধ্যে বিসিকে নিলাম। এবার এসি বাহুটার লম্ব অভিক্ষেপ নিতে হবে। তো এসি এর লম্ব অভিক্ষেপ নিতে গেলে আমরা তো আগেই বলেছি এটা তির্যকভাবে যেহেতু আছে, এটার এইভাবে আমরা যদি এ থেকে লম্ব টানি এবং বিসিকে বর্ধিত করি, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে খেয়াল করো এসি এর লম্ব অভিক্ষেপ হবে সিডি। তাহলে বিসি এর সাথে নিতে হবে এসি এর লম্ব অভিক্ষেপ। বিসি নিলাম, তার সাথে নিলাম এসি এর লম্ব অভিক্ষেপ। এসি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি। এই দুইটাকে দিয়ে যদি আমরা আয়তক্ষেত্র আঁকি, আয়তক্ষেত্র হচ্ছে কি আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এই ক্ষেত্রে বিসিকে যদি দৈর্ঘ্য ধরি, সিডিকে যদি প্রস্থ ধরি, তাহলে এই দুইটাকে গুণ দিলে আয়তক্ষেত্র পাবো। ওই আয়তক্ষেত্রের দ্বিগুণ যদি করি, আমরা 2 দিয়ে গুণ দিই, তাহলে আরেকটা ক্ষেত্রফল আসলো। এই ক্ষেত্রফলটা আগের দুইটা বাহুর বর্গের ক্ষেত্রফলের সাথে যোগ করলে যেই মান আসবে ওই মানটা হচ্ছে শুধুমাত্র এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই কথাটাকেই বোঝানোর জন্য ভাষাটা একটু বড় হয়েছিল, এবং এটাকে আমরা যদি জ্যামিতির গাণিতিক এর মাধ্যমে প্রতীকের মাধ্যমে প্রকাশ করি, চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে এই ছোট্ট জায়গার মধ্যে এই সম্পূর্ণ কথাটা এসে পড়ে। তাহলে কথাটা আমরা আবারও একটু মিলিয়ে নেই। তাহলে যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং তাদের যে কোনো একটি মানে বিসি এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপের দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণের মধ্যে এটাই চেয়েছে, প্রমাণ করতে হবে এটা। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার আমরা প্রমাণ করব। প্রমাণটা আমি আগেই বলেছিলাম, প্রমাণটা সহজ। এটার প্রশ্নটা বোঝাই, যে আনুষঙ্গিক কথাগুলো বোঝাই একটু সময়ের ব্যাপার, বাকি অংশটা খুবই সহজ। তো খেয়াল করো, এক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আছে, দুইটি সমকোণী ত্রিভুজ আছে। একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে এডিবি, এডিবি, আরেকটি সমকোণী ত্রিভুজ আছে এডিসি। এই দুইটি সমকোণী ত্রিভুজ নিয়েই আমাদের কাজ করতে হবে। তো প্রথমে আমরা বড় সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করি, এডিবি। তাহলে সমকোণী ত্রিভুজ এডিবিএ কোণ এডিবি সমান এক সমকোণ। এডিবি সমান এক সমকোণ, এই কোণটা। এটা যদি এক সমকোণ হয়, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এই ক্ষেত্রে পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেটাকে একটু স্মরণ করতে পারি। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে অতিভুজটা কোনটা? সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এবি স্কোয়ার সমান বাকি দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে বাকি দুইটা বাহু হচ্ছে
এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আমরা এরপরে বা দিয়ে এবি স্কোয়ার এডি স্কোয়ারটাকে রাখলাম, বিডি স্কোয়ারটা খেয়াল করো, বিডি যেটা আছে বি থেকে ডি এই জায়গাটাকে আবার দুইটা অংশে ভাঙে লিখতে পারি, বিসি যোগ সিডি, বিসি যোগ সিডি। তো বিডিকে লিখলাম আমরা বিসি প্লাস সিডি হোল স্কোয়ার, বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। এখানে এডি স্কোয়ার এই জায়গায় বি সি আর সিডি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে আমরা আবার ভাঙতে পারি। এ বলতে আমরা বিসিকে মনে করব এ আর সিডিকে মনে করব বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি প্লাস সিডি হোল স্কোয়ার। ক্লিয়ার? বা দিয়ে এবি স্কোয়ার সমান, আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার এই দুইটাকে কাছাকাছি এনে লিখি, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 বিসি ইন্টু সিডি। এডি স্কোয়ার আর সিডি স্কোয়ারকে পাশাপাশি আনলাম, আনার পর এবার এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিলাম। আমরা বলেছিলাম আরও একটা সমকোণী ত্রিভুজ আছে, সেই সমকোণী ত্রিভুজটা হচ্ছে এডিসি। তাহলে সমকোণী ত্রিভুজ এডিসিএ, এই ক্ষেত্রে সমকোণটা হচ্ছে এডিসি সমান 1 সমকোণ। এইটার ক্ষেত্র মানে এই যে এডিসি এই যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও আমরা আবার পিথাগোরাসের উপপাদ্যটাকে কাজে লাগাবো। তাহলে এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। সমকোণের বিপরীত বাহু এসি, এসি স্কোয়ার সমান হচ্ছে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটাকে দিলাম 2 নং সমীকরণ। 1 নং সমীকরণের মধ্যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এর পরিবর্তে যদি এসি স্কোয়ার বসিয়ে দেই তাহলে কি হয় দেখি আমরা। তাহলে 1 নংয়ে এক নংয়ে 2 নং সমীকরণটি প্রয়োগ করব। এক নংয়ে 2 নং সমীকরণটি যদি প্রয়োগ করি, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এই যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এই জায়গার পরিবর্তে বসাই দিব এসি স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে এবি স্কোয়ার, বা দেওয়ার দরকার নাই, এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 বিসি ইন্টু সিডি। এইখানে যদি আমরা একটু সাজিয়ে লিখি, সাজানোর আর দরকার নাই, আমাদের প্রমাণের মধ্যে এইটাই চেয়েছিল, এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 বিসি ইন্টু সিডি। এটাই দেখো প্রমাণিত হয়ে গেল। তাহলে এই প্রমাণটাই এটা যা প্রমাণ করার কথা বলা হয়েছিল। তাহলে স্থূলকোণী ত্রিভুজের যে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং তাদের যে কোনো একটি ও অপরটির লম্ব অভিক্ষেপের দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান হয়ে গেল। আশা করি ক্লিয়ার বিষয়টা তোমাদের সবার কাছে। তো ধন্যবাদ। এই ছিল আমাদের উপপাদ্য 3। আমরা ধারাবাহিকভাবে পরবর্তী উপপাদ্যগুলোকে আবার তোমাদের কাছে দেব, ইউটিউবে ভিডিওগুলো আপলোড করব।
তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।